যখন আমরা মুক্তির কথা বলি, যখন স্বাধীনতার কথা বলি, তখন কয়েকটা প্রশ্ন থেকে যায়। আপনি কি থেকে মুক্তি চাচ্ছেন? এক নম্বর, কি থেকে মুক্তি চাচ্ছেন? যা থেকে আপনি মুক্তি চান সেটা চিহ্নিত কে করে দেয়? কে বলে দেয় যে এটা তোমার শৃঙ্খল? কে বলে দেয় এইটা থেকে মুক্তি পেয়ে তুমি এই দিকে যেতে পারলে তোমার স্বাধীনতা অর্জন করা হবে? আমি নিজেও একজন অনুবাদক, সুতরাং এই ব্যাপারটা নিয়ে দুটো কথা বলবার যোগ্যতা আমার আছে, কারণ দীর্ঘদিন ধরে আমিও এই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজখানি করছি। যোগ্যতা কতটুকু? যোগ্যতা হচ্ছে অনেকটুকু এরকম, ধরুন একটা গল্প এরকম আছে যে একজন ঢাকা শহরে ধরুন একজন বিদেশি ছিনতাইকারী ধরা পড়েছে। ছিনতাইকে ধরা পড়লো, তাকে আদালতেও তোলা হলো। আদালতে উকিল জিজ্ঞাসা করছে যে ডু ইউ নো বাংলা? তো বিদেশি ছিনতাইকারী বলছে এ লিটল। বলো দেখি তুমি বাংলা কি জানো? বিদেশি ছিনতাইকারী বলছে যা আছে বাইর কর। তো একটা বাংলাই জানে, এবং ছিনতাই করার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না, একটু হলেই হয়, যা আছে বাইর কর। আমি নিজে যেহেতু অনুবাদক, ফলে অনুবাদের বই হাতে দেখলেও যা আছে বাইর করবার মতো একটা শব্দ আমার খাতায় জমা থাকে। ফলে আমি দু চারটে কথা বলবার মতো যোগ্যতা ওই অনুবাদের সূত্রেই আমি করতে পারি, কারণ গোটা 50-এর মতো অনুবাদের বই আমার নিজের বের হয়েছে বিভিন্ন ভাষা থেকে। ফলে কাজটা যে কতটা গুরুত্বপূর্ণ, এবং এই কাজটা যে কতটা আপনাদের ভাষায় যাকে বলে থ্যাঙ্কসলেস জব। অনুবাদ থ্যাঙ্কসলেস জব কেন? কারণ যদি অনুবাদটা খুব ভালো হয়, মূল যে লেখক তার নামে সবাই বলবে উফ কি বড় একজন লেখক। আর যদি একটু এদিক সেদিক হয়ে যায়, বলে হ্যাঁ এত বড় লেখকটাকে একদম শেষ করে দিল, কি দরকার ছিল বাংলা অনুবাদ করবার, এই বইয়ের চাইতে ইংরেজি পড়াই ভালো। যেভাবেই হোক না কেন, ভালো হোক আর মন্দ হোক, অনুবাদের ক্ষেত্রে অনুবাদক কখনোই কখনোই ধন্যবাদ পান না। এমনকি কিছুদিন আগেও বাইরের যে দেশে অনুবাদ এত গুরুত্বপূর্ণ একটা শাখা বলে স্বীকৃত, সেখানেও কিছুদিন আগে মাত্র বইয়ের ওপরে অনুবাদকের নাম যাওয়ার দস্তুরটা চালু হয়েছে। কয়েকদিন আগে পুরস্কার পেলেন, খুব সম্ভব এই পুরস্কারের মধ্যে ইদানিং যারা অনুবাদ বই দেখে পুরস্কার পান, ওই পুরস্কার টাকাটা এখন অনুবাদকদের সঙ্গে মূল লেখককে ভাগ করে দেওয়ার চল শুরু হয়েছে। ফলে এই অনুবাদ যে কতটা আসলে, যা বলছিলাম যে ধন্যবাদহীন কাজ, সেটা আমরা জানি। অনুবাদক শুধুমাত্র তখনই হয়তো স্বস্তি পেতে পারেন যখন তিনি দেখেন যে তার বইটা মানুষ পড়ছে এবং সেটা নিয়ে কথা হচ্ছে। ফলে আমি নিশ্চিত যে আছে আমাদের শিক্ষক মোহাম্মদ শামীম মণ্ডল তিনি এখানে বোধহয় সবচেয়ে আনন্দিত ব্যক্তি। আরেকজন আনন্দিত হতে পারতেন, তার কিন্তু আনন্দিত হওয়ার উপায় নেই, কারণ তিনি আগেই মারা গেছেন। আমি ফ্রান্স ফাননের কথা বলছি। ফলে দ্বিতীয়জন যিনি আনন্দিত হতে পারেন তিনি হচ্ছেন আমাদের অনুবাদক, আপনাদের শিক্ষক মহোদয় শামীম মণ্ডল। তাকে অভিবাদন জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের মধ্যে এত বড়, এত গুরুত্বপূর্ণ, এত মনোযোগ দিয়ে একটা কাজ যে মানুষটা করেন তিনি আছেন, তার সাহচর্য এবং তিনি যে আপনাদের মাঝে আছেন, সেই আপনাদের মাঝে থাকার সুযোগটা আপনারা গ্রহণ করবেন। আমার জানার মতে আজকালকার প্রজন্মের মানুষরা, তরুণরা বিশেষ করে, তারা কেমন করে নিজের লাভটা হবে এই বিষয়ে তাদের ব্যাপক পরিমাণে শিক্ষা দেওয়া হয়, ব্যাপক পরিমাণে তাদেরকে আলাদা করে পড়ানো হয়। আমাদের কালে ছিল যখন আমরা খুব একটা চালাক চতুর ছেলে পেলে ছিলাম না, ছোটকালে আমাদের কেউ নাম জিজ্ঞাসা করলে আমরা প্রথমে মাথা গুঁজে থাকতাম, দ্বিতীয়বার নাম জিজ্ঞাসা করলে আম্মা বলে কেঁদে দৌড় মারতাম। এটা সত্যিকার কথা ছিল। আর এখন ছেলেপিলেরা 3-4 ভাষায় বাড়িতে আসে, অতিথিদের সঙ্গে কথাবার্তা বলে। তো আপনাদের উপর আমার আস্থা আছে যে আপনারা জানবেন কেমন করে এই মানুষগুলো যারা আছেন। আবার একই সঙ্গে আমার এদিকে ইলহাম ভাই আছেন, যাকে আমি আপনাদের শিক্ষকদেরকে আমি ভাই বলেই রাখি। তিনিও একজন চমৎকার অনুবাদক এবং সৌভাগ্যবশত তার অনুবাদ করা রোশনাই প্রগতিশীল লেখক আন্দোলনের ইতিহাসের বইখানি যে অনুবাদ তিনি করেছিলেন, আরেকটি অসাধারণ বই, সেটার উপরেও আমার অনুবাদ কথা বলবার সৌভাগ্য হয়েছিল। ফলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, তাদের উপস্থিতি, এইরকম মানুষগুলোর উপস্থিতি আপনাদের মাঝে আছে, আপনারা এই উপস্থিতিটা কাজে লাগাবেন। আমি ফিরে আসি এখন আমার মূল আলোচনার মধ্যে। ফ্রান্স ফানো
বা ফ্রান্স ফ্যানন, যে উচ্চারণেই করি না কেন, তিনি একজন কালো মানুষ। তিনি মানুষের মুক্তি নিয়ে কথা বলেছেন। পেশায় ছিলেন একজন মনোবিদ, মনোবিজ্ঞানী। আবার কথা বলেছেন মানুষের মুক্তি নিয়ে। এখন প্রশ্ন উঠতে পারে যে মানুষের মুক্তি বলতে আমরা কোন বিষয়টাকে চিহ্নিত করি? মানুষ মুক্তি বলতে কি বোঝে? মানুষ প্রতি মুহূর্তেই তাদের সামনে কিছু প্রতিবন্ধকতা দেখতে পায়, প্রতি মুহূর্তে। ঠিক যেমন আমি নিশ্চিত আপনাদের যাদের সকাল ক্লাস 8টার সময় ক্লাস থাকে, তাদের সামনে মুক্তির প্রতিবন্ধকতা বলে মনে হয় এই ভোর ভোর উঠে ঘোরাঘুরি করে ক্লাসে হাজির হওয়া। মনে হয় যে এইটা যদি না থাকতো আমি একজন মুক্ত মানুষ হতাম। পরীক্ষা দেয়া আপনাদের কাছে নিঃসন্দেহে আপনাদের কাছে একটা শৃঙ্খল, পায়ে শেকল বলে মনে হয়, তাই না? ক্লাসে অ্যাটেন্ড করা, টিউটোরিয়াল দেয়া, আরো কি কি আপনাদের আজকাল যোগ হয়েছে আমি জানি না, এগুলো প্রত্যেকটাই নিশ্চয়ই আপনাদের কাছে পায়ের শেকল বলে মনে হয়। এবং আপনাদের মনে হয় আমি জানি যে এগুলো যদি না থাকতো, আহা, আমি তো একজন স্বাধীন মানুষ হতাম। তার মানে এখন আপনাদের কাছে যদি বলা হয় যে মুক্তি বলতে তুমি কি বুঝো, মুক্তি কিভাবে চাও, তাহলে কি উত্তর পাওয়া যাবে? একজন শিশুর মনে হয় যে আমি যখন বড় হব তখন বাজারে যতগুলো খেলনা আমার মা বাবা কিনে দেয় সবগুলো খেলনা আমি কিনব। এটা তার কাছে বড় হওয়ার, স্বাধীন হওয়ার লক্ষণ। একজন কৃষককে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি রাজা হলে কি করবে? কৃষক উত্তর দিয়েছিলেন, লক্ষ্য করে দেখুন, রাজা হলে আমি কি করব? কৃষক উত্তর দিন, রাজা হলে আমি সবগুলো ভাত গুড় দিয়ে খাবো। তার মানে মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা, এই প্রশ্নগুলোর উত্তর কোন মানুষ কোথায় অবস্থান করে তার উপর নির্ভর করে। কে কোথায় থাকে, আসলে যে যেখানে থাকে তাকে সেখানে কে রাখে? তিনি যেখানে থাকেন সেই জায়গা থেকে তিনি কোথায় যাবেন, কোথায় গেলে তিনি নিজেকে সফল বলে মনে করবেন, এইটাই বা কে ঠিক করে দেয়? ধরুন এই যে আপনারা এখানে এসেছেন, এই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, এই বিশ্ববিদ্যালয়ে পড়বার পর আপনারা কি করবেন তার পরিকল্পনা করছেন। এই পরিকল্পনাটা কে করে দেয়? আপনি কি পরিকল্পনা করবেন এটা কি আপনি স্বাধীনভাবে গ্রহণ করতে পারেন? ধরুন এক টুকরো পাথর যখন আপনি এটা কয়তলা ভবন? এটা 6তলা ভবনের উপরে আপনি উঠে গিয়ে কিনারে দাঁড়িয়ে এক টুকরো পাথর উপর থেকে ফেলে দিলেন। পাথরটা পড়তে পড়তে ভাববে তার এই পড়াটা স্বাধীন, সে নিজের ইচ্ছায় পড়ছে। আসলে কি তাই? পাথরটা পড়তে পড়তে ভাববে কি স্বাধীন পতন, গায়ে কি সুন্দর হাওয়া লাগছে। তাই পতনটা তার কাছে মনে হবে এইটাই তার স্বাধীনতা। এখন তাহলে প্রশ্ন থেকে যায়, যখন আমরা মুক্তির কথা বলি, যখন স্বাধীনতার কথা বলি, তখন কয়েকটা প্রশ্ন থেকে যায়। আপনি কি থেকে মুক্তি চাচ্ছেন? 1 নম্বর, কি থেকে মুক্তি চাচ্ছেন? ওই যেমন কৃষক রাজা হলে ভাবে সবগুলো ভাত সে গুড় দিয়ে খাবে। কেন ভাবে? কারণ গুড় তার কাছে একটা দামি জিনিস। সবসময় গুড় তার পক্ষে জোটে না। সে এক টুকরো গুড় পেলে ওটা ভাতের কোনায় রেখে দেয়, ওটার দিকে তাকিয়ে 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 তাকিয়ে। যেমন করে আপনারা নিশ্চয়ই অনেকেই ইলিয়াসের খোয়াবনামা পড়েছেন, আখতারুজ্জামান ইলিয়াসের। তো ওটার মধ্যে তমিজের বাবা একটা চরিত্র আছে, তমিজের বাপ। তমিজের বাপের চরিত্র নিয়ে বলা হচ্ছে যে যখন মাছ জোটে না, যখন ডালও জোটে না, তখন শুকনো মরিচ, নুন, পান্তা ভাত, আর ওই পাতের কোনায় দুটো কুচো মাছ কোনার দিকে থাকে। তো বলে যে ওই চোখের কোনা দিয়ে আড় দিয়ে এক কোনায় ওই যে পাতের কোনার মধ্যে মাছের টুকরোগুলো আছে, ছোট ছোট দুটো মাছ,
ওইদিকে তাকিয়ে তাকিয়ে 3-4 থালা ভাত সে উড়িয়ে দেয়, মানে মাছ খায় না, মাছের দিকে তাকিয়ে তাকিয়ে। সুতরাং যখন আমরা মুক্তির কথা বলি, যখন আমরা স্বাধীনতার কথা বলি, কোন মুক্তির কথা বলছি, কোন স্বাধীনতার কথা বলছি? যা থেকে আপনি মুক্তি চান সেটা চিহ্নিত কে করে দেয়? কে বলে দেয় যে এটা তোমার শৃঙ্খল? কে বলে দেয় এইটা থেকে মুক্তি পেয়ে তুমি এই দিকে যেতে পারলে তোমার স্বাধীনতা অর্জন করা হবে? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা দরকার। কারণ আপনি যখন কোন বিষয় নিয়ে কথা বলবেন তখন চিহ্নিত করতে হয় যে ওই বিষয়টা নিয়ে কথা বলবার ক্ষেত্রে আপনি কোনটাকে সমস্যা বলে ধরছেন এবং সমস্যাটাকে চিহ্নিত কে করে দিচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা একজন নাম জানেন, জ্যাক রুশো। রুশো একটা বিখ্যাত বই লিখেছিলেন। বিখ্যাত বইটার নাম বোধহয় আপনাদের অনেকেরই জানা আছে, যার বইটার বাংলা নাম হচ্ছে সামাজিক চুক্তি। ওই সামাজিক চুক্তি বইটার মধ্যে শুরুটা খুব বিখ্যাত। রুশো বলছেন যে মানুষ জন্ম নেয় স্বাধীনভাবে, কিন্তু এরপর থেকে প্রতি পদে পদে সে শৃঙ্খলিত। এই বইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। রুশো বলছেন, এই যে আমি বইটা লিখলাম রাজনীতি নিয়ে, রুশো বলছেন যে আই এম রাইটিং অ্যাবাউট পলিটিক্স। কেন লিখছি? হু এম আই? আই এম নট এ লেজিসলেটর, আই এম নট এ প্রিন্স। প্রিন্স মানে ওই আমলের শাসক, লেজিসলেটর মানে কি? যিনি আইন প্রণয়ন করেন, ধরুন আমাদের এমপি। রুশো বলছেন তা আমি তো শাসক নই, আমি এমনকি আইন প্রণয়ন করি নই, এমপি নই, রাজার দরবারের প্রভাবশালী কোনো ব্যক্তি নই যে আইন তৈরি করবে, সে আইনে যখন তখন যার তার মাথা কাটা যায়। রুশো বলছেন যে আমি এই দুটো একটাও নই, আমি শাসকও নই, আমি আইন বা নীতি নির্ধারকও নই। তাহলে আমি বইটা কেন লিখছি? রাজনীতি নিয়ে বই আমি কেন লিখছি? রুশো বললেন, এই যে আমি আইন প্রণেতাও নই, আমি শাসকও নই, ঠিক এই কারণেই আমি এই বইটা লিখছি। ঠিক একই ব্যাপার লক্ষ্য করে দেখুন, আমাদের আজকের যে আলোচ্য বইটি, ফ্রান্স ফাননের যে বইটি, এই বইটির সূচনাতেও ফ্রান্স ফানন একই কথা বলছেন। আমি আপনার অনুবাদটাই ব্যবহার করবো স্বামী ভাই। তিনি বলছেন যে এই বই লিখতে যাওয়াই বা কেন? কেউ তো আমাকে লিখতে বলেনি, কেউ তো আমাকে লিখতে বলেনি, আমি লিখছি কেন? আমি যাদের মুক্তির জন্য লিখছি তারা তো আমাকে বইটা লিখতে বলেনি। এখন রুশো বলছেন যে আমি লিখছি এই কারণেই যে আমি রাজনীতিবিদ নই, আমি নীতি নির্ধারকও নই, আমি শাসকও নই। ফ্রান্স ফানন একই কথা বলছে যে আমি যাদের মুক্তির জন্য এই বইখানে লিখছি তারা তো আমাকে বইটা লিখতে বলেনি। ব্যাপারে কেমন হয়ে গেল যে যাদের জন্য মুক্তির কথা বলছি তারা আমাকে এসে মোটেই বলেন যে স্যার আমার মুক্তি দরকার, আমার জন্য একটা বই লেখেন। ব্যাপারটা কিরকম হয়ে গেল? জোর করে মুক্তি দেওয়ার মতোই ব্যাপার কি? ঠিক যেমন করে ওই ছেলেটা জোর করে একজন বৃদ্ধকে রাজি না থাকা সত্ত্বেও রাস্তা পার করে দিচ্ছে, সেরকম কি ব্যাপারটা ফ্রান্স ফাননের মাথাতেও এসেছিল। তিনি বলছেন যে এই বই লিখতে যাওয়াই বা কেন? কেউ তো আমাকে লিখতে বলেনি, বিশেষত যাদের জন্য লিখছি তারা তো ননই। তাহলে আমি কেন বইটা লিখছি? ফ্রান্স ফানন বলছেন পৃথিবীতে অনেক নির্বোধ আছে, এবং পৃথিবীতে যে অনেক নির্বোধ আছে এই বইটা লিখে আমি এই কথাটাই প্রমাণ করে দিচ্ছি যে আমিও একটা বোকা। তাদের মুক্তির জন্য আমি লিখছি এই বই, যারা আমাকে বলেনি যে তাদের মুক্তির জন্য আমার বইটা লেখা উচিত।